দুটি আপত্তিকর মন্তব্য করেছেন ইলিয়াস সাহেব। এক, জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। একেবারে বলা বাহুল্য, একেবারে বাচ্চা সুলভের চাইতেও নিকৃষ্টতম মন্তব্য হয়েছে, যেটার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নাই এবং আমি দিতে পারবো না। ইলিয়াস সাহেব, আপনি কি ভাষা ব্যবহার করেছেন, কার সাথে করেছেন, কোন ব্যক্তির সাথে করেছেন, অতটুকু ব্যক্তির যোগ্যতার আশেপাশে আপনার, আমার, আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত। আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন, এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে। জাকির লিখেছে ইলিয়াস ভাইকে টাকা দিয়ে কিনা যায় না। রাইট, ইলিয়াস ভাইকে টাকা দিয়ে কিনা যাবে না, কারণ তারেক রহমান সাহেব টাকা পাঠিয়েছিলেন ইঞ্জিনিয়ার ইশরাককে দিয়ে, উনি সেই টাকা রাখেন নাই। যখন জামাতের অনুষ্ঠানে সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়ার পর সেখানে বক্তব্য দিয়েছেন তিনি, তারপর তুলপার সৃষ্টি হওয়া জামাতকে আসলে ভারতের সাথে কোনো আতাত করেছে কিনা, ভারতের সাথে কোনো চুক্তি হয়েছে কিনা, এর পরিপ্রেক্ষিতে সাংবাদিক ইলিয়াস হোসেন জামাতের উপর ক্ষিপ্ত হয়ে একাধিক অভিযোগ করেছেন জামাত ইসলামী। তো সাংবাদিক ইলিয়াস হঠাৎ করে কেন জামাত ইসলামের উপর ক্ষিপ্ত হয়েছেন? জামাত ইসলামের উপর কি তারা রেগে গিয়েছেন, নাকি আসলে কারো ইন্ধনে তিনি জামাতের উপর রেগে গিয়ে বা জামাতের বিরুদ্ধাচরণ করছেন এবং জামাতকে একাত্তর বিরোধী শক্তি বলছেন? তো এই বিষয়ে বিশ্লেষণ করেছেন ডক্টর ফয়জুল হক। তার আলোচনা শুনলে স্পষ্ট বুঝতে পারবেন যে আসলেও জামাত ইসলাম কি প্রকৃতপক্ষেই কোনো ভুল করেছে, নাকি সাংবাদিক ইলিয়াস কারোর মাধ্যমে বা কারোর টাকা খেয়ে তার সমালোচনা করছেন। চলুন আমরা ফয়জুল হকের বিশ্লেষণ শুনবো। কোন ব্যক্তির সাথে করেছেন, অতটুকু ব্যক্তির যোগ্যতার আশেপাশে আপনার, আমার, আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত। আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন, এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে। দ্বিতীয় প্রশ্নটি, আপনি শেখ হাসিনার মতো করেই জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিলেন, স্বাধীনতা বিরোধী বানিয়ে দিলেন এবং স্বাধীনতা বিরোধী বানিয়েই আপনি ক্ষান্ত হলেন না। আপনি তাকে স্বাধীনতা বিরোধী বানাতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন সময়ের অ্যাক্টিভিটিসকে অস্বীকার করে আপনি তাদের এই নেতাকর্মীর সাথে, বিএনপি এবং অন্য মানুষদের সাথে অনৈক্য তৈরিতে কথা বলা শুরু করলেন। আমার কাছে এই তিনটে জিনিসের কেন জানি লিঙ্ক আপ মনে হচ্ছে। আওয়ামী লীগের সময়ের যুদ্ধাপরাধের তথ্য, ঠিক 5 তারিখের পরে আবার হারুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধাপরাধের তথ্য, আবার একই আপনাদের মুখে, ইলিয়াস সাহেবের মুখে এই যুদ্ধাপরাধীর ট্যাগ নতুন করে আনা এবং সামনে আরো কিছু মানুষ হয়তো ইউটিউবাররা এগুলো নতুন করে আনবেন, এটাকে আমার লিঙ্ক আপ মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই তিনটেই মহাপরিকল্পনার অংশ। একটা 13 সালে ঘটানো হয়ে গিয়েছে, আরেকটা 5 তারিখের পরে বিএনপির 2-1 নেতার মাধ্যমে ঘটানো হচ্ছে, আরেকটা আপনাদের মাধ্যমে বলিয়ে জাতির কাছে এস্টাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশে যুদ্ধাপরাধী বলতে জামাত, দেশ বিরোধী বলতে জামাত, এবং জামাতই সবচেয়ে খারাপ লোক, এবং শফিক সাহেবের কারণে তার মাথার উপরে কাঁঠালটা ভেঙে তারপরে এই ষড়যন্ত্রে নেমেছেন। এটা আমার কাছে আজকের স্পষ্ট হচ্ছে। আমি আপনাকে একটু তাকবীর দিয়ে দিলাম, আপনি লাভ দিয়ে আমাকে এত ভালোবাসা শুরু করলেন। আপনি যেই দল করেন ওই দলের আমিরের চাইতেও আপনি আমাকে ভালোবাসা শুরু করে দিলেন। এটাই আপনাদের পতনের মূল কারণ, যে আপনি যেই দল করেন, যেই সংগঠন করেন, সেই সংগঠনের একজন আমির পর্যন্ত আপনার কাছে একজন বেনামাজির কাছের চাইতে অপ্রিয় হয়ে যাচ্ছে। একজন ইমানদার ছাড়া, যে মুসলমানই না, তার কাছের চাইতে আপনার কাছে ওই আমির অপ্রিয় হয়ে যাচ্ছে। আপনি এখন বিশ্বাস করা শুরু করেন ওই রাস্তাঘাট থেকে উঠে আসা কিছু মানুষদেরকে, তাদের বক্তব্য শুনে শুনে আপনি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন, এখন আপনার ইমান নিয়েই টানাটানি বাজছে। জনাব ইলিয়াস সাহেব কর্তৃক জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তকর তথ্য প্রচার করায় তীব্র নিন্দা জানাই। আমি এজন্যই তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য শুরু করতে চাই। সেটা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম, বিএনপি, চরমোনাই, অন্যান্য যে কোনো রাজনৈতিক দল, তারা সবাই ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময়ে জুলুম, নির্যাতন, অত্যাচারের মধ্যেই ছিল। সবচাইতে বেশি যদি জুলুম শিকার হয়ে থাকে এই দেশের কোনো দুটি দল, তার মধ্যে বিএনপি এবং জামাত ইসলাম। কোনো অংশে জামাত ইসলাম জুলুমের শিকার বেশি, কোনো অংশে বিএনপির নেতাকর্মীরা জুলুমের শিকার বেশি। জামাত কী কারণে জুলুমের শিকার হয়েছে? 13 সাল থেকে জামাতকে টার্গেট করে জামাতের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দদেরকে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের স্পেশাল মদতে এবং নির্দেশনায় সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের নেতাদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে। 11 জনের মতো সিনিয়র মানুষদেরকে তারা এখন পর্যন্ত কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কাউকে জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। এবং একই উপায়ে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জুলুম করেছে, অত্যাচার করেছে, হত্যা করতে চেয়েছে, বয়োবৃদ্ধ হয়েছে।
সেটা জেনেও অট্টহাসিতে শেখ হাসিনা মত্ত ছিলেন যে তার চিকিৎসার কি দরকার, তিনি তো যে কোনো সময় মারা যেতে পারেন। এই ধরনের মন্তব্য করে এই দলের চেয়ারপারসনকে অপমান করেছে, অপদস্থ করেছে, বিনা চিকিৎসায় অস্বাস্থ্যকর পরিবেশে জেলের মধ্যে বন্দি রেখেছে, সর্বশেষ গৃহবন্দী রেখেছে। একই উপায়ে লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দিয়েছে। এই সকল মামলা হামলা কার্যক্রম চালানোর পরেও 16 বছর পর্যন্ত যারা মাঠে ময়দানে টিকে ছিলেন তারা ছিলেন এই রাজনৈতিক দল এবং দলের নেতারা। আমরা তখন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের রাজনৈতিক নেতাদের মুক্তির জন্য, আওয়ামী ফ্যাসিজমের হাত থেকে দেশকে রক্ষার জন্য বিদেশে বসে টকশোতে, অনলাইনে, অফলাইনে, ওই জায়গায় যতটুকু সম্ভব তার মধ্য থেকে প্রতিবাদ করে আপনাদের ভালোবাসাটা শুধু অর্জন করেছি। কারণ আপনি যেটা ঢাকায় বসে বলতে চান, আপনি যেটা আপনার মুখ থেকে বলতে চান, সেটা পরিবেশগত কারণে আপনি না পারার কারণে কেউ না কেউ বিদেশ থেকে, বাহির থেকে আপনার কথাটা যখন বলে দিচ্ছে, ওটাই আপনার কাছে মধুর মনে হচ্ছে এবং আপনি ওইটাকেই ভাইরাল করে আমাদেরকে সমাজের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত করে দিয়েছেন। এটা আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা না, বরং আপনার যোগ্যতায় আমি এখানে এসেছি, কারণ আপনি এই কথাগুলো পছন্দ করে ভালোবেসে আমাকে আপনার হৃদয়ে স্থান করে দিয়েছেন। বাংলাদেশে যারাই ইউটিউবিং করছে, ফেসবুকিং করছে, রাজনীতি করছে, বক্তব্য দিচ্ছে, কারো বক্তব্যকেই আপনি বড় ফেরাউন ভাবা কিংবা তার চেয়েও বড় কিছু ভাবার কোনো সুযোগ কিন্তু নেই। কারণ নেই এজন্য যে আপনাদেরকে যারা এখানে তৈরি করেছে কিংবা আপনার যারা ফলোয়ার, এই ফলোয়ারগুলো কোনো আসমান থেকে হঠাৎ করে নাজিল হয় নাই কিংবা কোনো ভিন দেশ থেকে হঠাৎ করে আসে নাই। এ সবাই কিন্তু এ বাংলাদেশের এবং জুলুম নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিরাই। হ্যাঁ, কিছু কিছু মানুষ এখন আওয়ামী লীগ পন্থী যারা, তাদের ফ্যান ফলোয়ার্সরা, তাদের কেন্দ্রিক যারা নেতা কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের কথা শুনবে, তারা আবার তাদের দিকে ধাবিত হবে, যেহেতু তাদের আর অপশন নেই। সে কারণে আপনাদের জায়গাগুলোতে ফ্যাসিবাদের বিপক্ষে যখন আপনারা ছিলেন, আপনাদের সাথে মানুষজন সম্পৃক্ত হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে আমি বিশাল কিছু, আপনি বিশাল কিছু, মোটেও না। আমরা বিশালতার জায়গাটায় অবদান রেখেছি বিদায় জনতা আমাদের পাশে ছিল। আজকে খুব দুঃখ লাগছে যখন সন্তোষ শর্মাকে নিয়ে আলোচনা হচ্ছে, এই সন্তোষ শর্মার বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশে পর্যালোচনা হচ্ছে। রাজনীতিতে আলোচনা থাকবে, পর্যালোচনা থাকবে, দোষ ত্রুটির ঊর্ধ্বে কোনো দল না। চরমনার বিরুদ্ধে কেউ দোষ বলবে, জামাতের বিরুদ্ধে কেউ দোষ বলবে, বিএনপির বিরুদ্ধে কেউ বলবে, এটা ভেরি ন্যাচারাল এবং এটা বলবেই। এই রাজনীতিতে কাউকে না কাউকে এটা শুনতেই হবে। কিন্তু আপনি রাজনীতিতে কাউকে না কাউকে শোনাতে গিয়ে আপনি কখনোই জামাতের আমির ডাক্তার শফিক সাহেব এবং জামাত ইসলামকে আওয়ামী লীগের ভাষায় যদি গালিগালাজ দেন, আওয়ামী লীগ যে শব্দচয়ন করে তাদেরকে এত বছর পর্যন্ত ছোট রাখতে চেয়েছে, চাপে রাখতে চেয়েছে, সেই একই শব্দচয়ন আপনি করেন, তার মানে প্রমাণ হয় আপনি এতদিন পর্যন্ত যা করেছেন সেটা ভ্যাগ ধরে করেছেন। জনসমর্থন হয়ে যাওয়ার পরে আপনি ঠিক একই কাজ আওয়ামী লীগ যেটা করেছে, শেখ হাসিনা যেটা করেছে, সেটা আপনি ইলিয়াস সাহেব আপনার মুখ থেকেও করে আজকের জামাতকে প্রশ্নবিদ্ধ করে দিলেন। তাহলে আপনার পূর্বের দিনের যত অবদান সবকিছুই মনে হবে ফেক এবং সবকিছুই মনে হবে সাজানো গুছানো কোনো একটি দলকে প্রতিপক্ষ কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্যই করেছেন বলে মনে হচ্ছে। আপনার বিপদের দিনে আমিও ছিলাম। মামলা খেয়েছেন, যাদেরকে নিয়ে কথা হয়েছে, কি চুরি চারামি নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আপনাকে দিয়েছে আপনার প্রতিপক্ষরা, আমি দেশপ্রেমিক হিসাবে আপনার পাশে ছিলাম। আমি প্রতিবাদ করেছি, জীবনে কোনোদিন আপনার সাথে কথাও হয় নাই। আজ বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি, যারা আমাকে ভালোবাসে আপনাদের কথা জিজ্ঞেস করলে আপনাদের পক্ষ থেকেও সালাম দিয়ে দেই। জিজ্ঞেস করলে যে ভাই যোগাযোগ আছে, আমি বলি না। বলে কেন? আমি বলছি না, আমি আমার মতো কথা বলি। আমি কারোর সাথে জোট করে কথা বলে জাতির ক্লান্তি লগ্নেও কারো না কারো জোটবদ্ধ হতে গিয়ে আমি দালালি কথা বলতে পারবো না, বিধায় আমি একা থাকার চেষ্টা করি। আজ অবধি পর্যন্ত একা আসছি। তার মানে এই নয় যে আপনাদের কোনো বিপদে আমি নেই। অবশ্যই আপনাদের বিপদ আপদে সবসময় ওয়েল উইশার্স হিসাবে কাজ করেছি, এখনো করছি। পিনাকি দাদার বিরুদ্ধে তার বাড়িঘরে যখন আক্রমণ হলো, আমি পেইজে তার পক্ষে অবস্থান নিয়ে স্টেটমেন্ট দিয়েছি। আমার কাছে যেটা সত্য সেটাই থাকা উচিত, যেটা মিথ্যা সেটাই থাকা উচিত না। আপনি ইলিয়াস সাহেব এই সন্তোষ শর্মা নিয়ে আলোচনা করতে গিয়ে আপনি অবশ্যই জামাত ইসলামকে দিক নির্দেশনা দিতেই পারেন যে একটা দল কেন এই লোককে ডাকলো, এই লোকের এই এই কাজ অপরাধ, আগামীতে ডাকতে গেলে এটা কিন্তু জনগণের কাছে তারা প্রশ্নবিদ্ধ হবে। ফাইন,
কিন্তু একটি আলোচনাকে কেন্দ্র করে আপনি ঢুকে গেলেন জামাত ইসলামের ওই জায়গায়, ঢুকে গেলেন শফিক সাহেবের ওই জায়গায়, যেটার সাথে বিন্দুমাত্র জনগণের সাথে বিশ্বস্ততা করানোর মতো ন্যূনতম এভিডেন্স আপনি দিতে পারেন নাই। আপনার ভিডিওর 15 মিনিট বা 10 মিনিটের উপরে যতটুকু আপনি কথা বলেছেন, যাই বলেছেন, সেই বক্তব্যের মধ্যে কি এমন এভিডেন্স আপনি দিতে পেরেছেন যে জামাত আমির ডাক্তার শফিক সাহেবকে এমন কিছু শব্দ চয়ন করে সেখানে বিতর্কিত করতে চাইলেন, যেটা আওয়ামী লীগের চরিত্র এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত এই অপকর্মগুলো করে, সংসদে করে, বাহিরে করে, ভিতরে করে, ঘরে করে, বাহিরে করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করে, ক্যাম্পাসগুলোতে করে, সমস্ত জায়গায় সেই অপরাধ করে। আপনি ডাক্তার শফিক সাহেবকে সেরকম একটি শব্দ চয়ন করে ওই দিকে লিঙ্ক আপ করানোর চেষ্টা কিভাবে পেলেন? কি দুঃসাহস আপনার ভিতরে তৈরি হলো যে আপনি না জেনে, আমিও এমনকি আমার চরম শত্রু, যদি শেখ হাসিনার বিষয়ে আমার কোনো তথ্য না থাকে, সেটা তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি প্রশ্ন তোলার আগে তার সমস্ত তথ্য আগে জেনে তোলা উচিত। কিন্তু রাজনীতির ভাষায় আমি কিন্তু তার প্রতিবাদ করতেই পারি, বলতে পারি তাকে বাংলাদেশে আসতে দিব না, এই দেশে তার রাজনীতি খাটবে না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি কখনোই বলতে পারি না যে তার সাথে কার কোন জায়গায় কি হয়েছে যদি কোনো কিছু আমি তথ্য না পাই। তাহলে ডাক্তার শফিক সাহেব সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে একবার দ্বিধাবোধ হলো না? আমাদের এটাই সমস্যা, আমরা যখন কারো বিরুদ্ধে কথা বলি তখন সেই বিরুদ্ধে কথা বলাটা আকপিচ ভুলে যাই। এবং এই ভুলে যাই না, আমাদেরকে তো কেউ না কেউ বলায়, যেটা আমি বারবার বলি। এবং আপনাদের থেকেই অনেক বক্তব্যে শিখেছি এবং জেনেছি যে আপনারা এভাবেও বলেছেন যে যদি কোনো ভারতীয় এজেন্টরা এই দেশের কারো মাধ্যমে কোনো কাজ করাতে চায়, তাহলে তাদের প্রথম টার্গেট হচ্ছে আপনাকে দিয়ে যার বিরুদ্ধে কাজ করাবেন তার পক্ষেই এমন কিছু ভূমিকা রাখাবে, এমন কিছু কথা বলাবে, এমন সাজে তৈরি করবে যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার আপন লোক। এবং আপনি আমার আপন লোক এই বিশ্বাস করে যখন আপনার উপরে আমি অতিরিক্ত ট্রাস্ট অর্জন করব, তখন আপনাকে দিয়েই আমাকে দংশন করানো হবে, আমাকে শেষ করানো হবে, আমাকে রাজনীতি থেকে উচ্চে ফেলা হবে। আজকের আপনি দুটি আপত্তিকর মন্তব্য করেছেন ইলিয়াস সাহেব। এক, জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, একেবারে মানে বলা বাহুল্য একেবারে বাচ্চা সুলভের চাইতেও নিকৃষ্টতম মন্তব্য হয়েছে, যেটার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নাই এবং আমি দিতে পারবো না। ইলিয়াস সাহেব, আপনি কি ভাষা ব্যবহার করেছেন, কার সাথে করেছেন, কোন ব্যক্তির সাথে করেছেন, অতটুকু ব্যক্তির যোগ্যতার আশেপাশে আপনার, আমার, আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত। আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন, এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে। দ্বিতীয় প্রশ্নটি, আপনি শেখ হাসিনার মতো করেই জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিলেন, স্বাধীনতা বিরোধী বানিয়ে দিলেন। এবং স্বাধীনতা বিরোধী বানিয়েই আপনি ক্ষান্ত হলেন না, আপনি তাকে স্বাধীনতা বিরোধী বানাতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন সময়ের অ্যাক্টিভিটিসকে অস্বীকার করে আপনি তাদের এই নেতাকর্মীর সাথে, বিএনপি এবং অন্য অন্য মানুষদের সাথে অনৈক্য তৈরিতে কথা বলা শুরু করলেন। আপনি বুঝিয়ে দিলেন যে বাংলাদেশের জন্য ক্ষতিকর জামাত আর সবাই উপকার। তার মানে আপনি এখন শেখ হাসিনার ধাঁচেই কথা বলছেন। শেখ হাসিনা এই একই ধাঁচে কথা বলে সেই 4 দলীয় জোটকে ভাঙার জন্য চক্রান্ত করেছিল, সেই বিএনপি এবং জামাতের অনৈক্য তৈরি করেছিল। যখন তারা ঐক্যবদ্ধ ছিলেন তখন ঐক্য না ভাঙতে পেরে তাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। যখন দেশনায়ক তারেক রহমানের সাথে এবং আপনার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে জামাতের আমির দেখা করে আসলেন, আপনাদের ঘুম নষ্ট হয়ে যাওয়া শুরু হলো। এই দেখা করাটা মনে হয় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। অথচ এই দেখা করাটা যে কত জরুরি, একটা ঐক্য দেশের জন্য কত ইম্পর্টেন্ট, তখন আপনি অনৈক্য তৈরিতে আপনি তার বিরুদ্ধে এমন কুৎসা রটালেন যেটা বিশ্বাসযোগ্য নয়। তারপরে আপনি জামাতের সাথে মিলিয়ে বললেন যারা নির্যাতিত হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে, আবরার ফাহাদ সহ যারা হত্যা হয়েছে, এসব কিছুর জন্য নাকি যদি জামাতই দায়ী হয়, এটা হচ্ছে আপনার মন্তব্য। তো জামাতের আসলে কি করা উচিত আপনি বলেন? জামাতের তাহলে উচিত আওয়ামী লীগ করা, জামাতের সাথে তাহলে উচিত শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হওয়া, এটা বুঝাতে চাচ্ছেন? আপনি আবরার ফাহাদকে হত্যা ঠেকাতে পারবেন না, আপনি আমাকে ট্যাগিং দিবে একজন, এই যে সত্য ভিডিওটা এখন বললাম, এই ট্যাগিংটা আমাকে দিতেই থাকবে যেহেতু সত্য কথা বলছি। এখন যদি কেউ আমাকে জামাত বলে, এইটার উপরে আমি যদি সহ্য করতে না পারি, তাহলে আমার এই কথা বলার তো দরকার নাই, তাহলে তো আমার উচিত ছিল শেখ হাসিনার দালালি করা। কিন্তু এই সত্য কথা বলার পরে যারা জীবন দিয়ে গিয়েছেন, দেশের জন্য লড়াই করেছেন, কেউ কি আপনাকে ক্লেম করেছে যে ভাই জামাত আমার জীবনের জন্য অভিশাপ, জামাত আমাকে ক্ষতি করেছে? এই জায়গাটা চরম নিকৃষ্টতার পরিচয় দিলেন যে বাংলাদেশের
মানুষরা, ইসলাম প্রিয় বিভিন্ন মানুষরা নাকি ইসলাম ধর্মই চর্চা করতে পারতেছে না জামাতের কারণে। এই অ্যাক্টিভিটিসগুলা বা তারা স্বাচ্ছন্দ্যে সুন্দর মতো এভাবে আপনি গুছিয়ে বিভিন্ন ভাষায় কথা বলেছেন, যদিও পূর্ণাঙ্গ কথাগুলো এখানে আমি উপস্থাপন নাই করলাম, কিন্তু আপনি সেখানে তো এভাবে বলার চেষ্টা করেছেন ইলিয়াস সাহেব। তাহলে কি প্রমাণ হয় বাংলাদেশের সবচেয়ে নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার একটি ভালো আদর্শবাদী সংগঠন যে 16 বছর অত্যাচারিত ছিল, তাকে আপনি শেখ হাসিনার চাইতে নিকৃষ্ট ভাষায় গালি দিয়ে উপস্থাপন করতে গিয়ে আপনি যে গোলে পৌঁছতে চান, একই গোলে শেখ হাসিনা উপরে গিয়েছে এবং শেখ হাসিনা আপনার আগেই জামাতের জন্য সেই কাজগুলো করে গিয়েছে। যেমন 13 সালে মানুষদেরকে মেরেছে, এখন আপনাদেরকে দিয়েই গেম খেলানো হবে। আমার তো ভয় হচ্ছে আপনাদের ওই বক্তব্যগুলো যদি সঠিক হয়। আমি মাঝে মাঝে পিনাকি দাদারও অনেক বক্তব্য শুনতাম, সেখানেও তার বক্তব্যগুলো শুনে মাঝে মাঝে কয়েকটি শব্দ আমি খুব পিক করতাম, যদিও আমি বলছি না যে এটার সাথে পিনাকি দাদা কিংবা আপনার কোনো শত্রুতা বা সম্পর্ক থাকতে পারে, সেটা আমি বলছি না, কিন্তু আমি এটা বলছি, আমি ভাবছি যে আপনাদের এই শব্দ চয়নগুলো সেই দিকেই তো নিয়ে যাচ্ছে যেই দিকের কথাগুলো আপনারাই সতর্ক করতে গিয়ে বলতেন যে ভারত এমন কিছু লোক তৈরি করবে যাদেরকে তৈরি করতে গিয়ে প্রথমে আপনার মতো আমার মতো বানিয়ে দিবে যাতে করে আমি আপনার উপর আস্থা রাখি, পরে আপনাকে ওই ব্যক্তিকে দিয়ে আপনার বিরুদ্ধেই আবার কাজ করাবে। তাহলে কি আপনি যে এখন স্ট্যাটাস দিলেন বা ভিডিওটি দিলেন, এটা কি সেটারই প্রমাণ বহন করে না যে আপনাকে এতদিন তৈরি করা হয়েছে আর এখন জামাতের বিরুদ্ধে কিংবা শফিক সাহেবের বিরুদ্ধে লাগানো হয়েছে? মূলত শফিক সাহেব শত্রু হয়েছে 5ই আগস্টের পরে। আমি একটি ভিন্ন দল করি ভাই, আমার এই মন্তব্যগুলো অনেকের শরীরের মধ্যে জ্বলে, আগুন ধরিয়ে দেয়, ভালো লাগে না। কারণ কি জানেন, আমি তো 5 তারিখের পরে চাইলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস কিংবা আমার ক্ষমতা, আমি চাইলে একেবারে বিশাল কিছু সেজে বসে থাকার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি আমার যেই জায়গায় কথা বলার কথা সেই জায়গা থেকে একচুল লড়ি নাই বিদায় হয়তো অনেকের কাছে কষ্ট লাগবে। আমি 5 তারিখের পর থেকে দেখলাম হঠাৎ করে এই জামাত ইসলামের আমির এবং ডাক্তার শফিক সাহেব কেন মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে, আবার কেন তিনি সবচেয়ে তাদের কাছে অজনপ্রিয়, মানে খারাপ লোকের রূপান্তরিত হচ্ছে। প্রথমেই আমি বলে নেই খারাপ কেন হচ্ছে। শফিক সাহেবের নাম সেনাপ্রধান কেন সেই আপনার রাষ্ট্রপতি ভবনে সবার আগে নিবে কিংবা সেনা সদর দপ্তরে সবার আগে নিবে? শফিক সাহেব কেন এখন জাতীয় রাজনীতিতে অবদান রাখবে? শফিক সাহেব কেন এখন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবে, দেশ বিনির্মাণে কথা বলবে? শফিক সাহেব কেন এত বড় ইফতার মাহফিল করবে? শফিক সাহেব কেন এত বড় কর্মী সম্মেলন করবে? শফিক সাহেব কেন এখন প্রাইম মিনিস্টার ভাবে গাড়ি ঘোড়ায় বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্পেইন করবে? শফিক সাহেবকে কেন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মর্যাদা দিবে? শফিক সাহেবকে কেন পুলিশ বাহিনী প্রোটেকশন দিবে? এই যে শফিক সাহেব আজকের বাংলাদেশে এই অবস্থানটা তৈরি করতে পেরেছে, এটাই অনেকের শরীরের মধ্যে জ্বালাপালা তৈরি করে দিয়েছে। মূলত তারা চায় এই শফিক সাহেব মসজিদে তসবি নিয়ে বসে থাকবে, এতেকাব করবে, মিলাদ পড়বে, আর দোয়া মুনাজাতের মধ্যে সীমাবদ্ধ থেকে বাইতুল মুকাররমের উত্তর ঘটে মাঝে মাঝে এক একটা সভা সমাবেশ করবে, ইসলামী রাজনীতির কাজ শেষ। এতটুকু করলে বাংলাদেশের তিনি হতেন আয়াতুল্লাহ খোমেনি, এতটুকু করলে বাংলাদেশের তিনি হতেন বিখ্যাত বুজুর্গ। কিন্তু তিনি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, রাজনীতিতে অবদান রেখে বাংলাদেশের এখন দ্বিতীয় বৃহত্তর দলে রূপান্তরিত করেছে, এখন তিনি সকলের কষ্টের ফোড়া হয়ে রূপান্তরিত হয়েছে। এগুলো বলতে বুঝতে আর সায়েন্স লাগবে না, একেবারে ভেরি সিম্পল। ওরা চায় না যে ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালারা ঐক্যবদ্ধ হোক। এই যে চরমনের পীর সাহেব সহ শফিক সাহেব সহ, শফিক সাহেবের সাক্ষাতের পরেই দেখবেন বড় বড় রাজনৈতিক দলও সাক্ষাৎ করছে। এই যে ডিমান্ড তৈরি হচ্ছে রাজনীতিতে ইসলামপন্থীদের, এই যে ঐক্যের জন্য একে অপরের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা সময় ছিল ঐক্য হওয়ার কোনো রাস্তা ছিল না, এখন ঐক্য হচ্ছে। এই ঐক্য কেন হবে, এটাই এখন সকলের মূল সমস্যার কারণ হিসাবে দেখা দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজকের সে কারণে আপনাদেরকে কেউ না কেউ, আমি নিশ্চিত করে বলতে পারি কেউ না তো, আপনিই তো বললেন ভিডিওর মধ্যে কারো সাথে কথা হয়েছে, তারা আপনাকে পড়িয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, আর সেটাই আপনি ডেলিভারি দিয়ে দিলেন ইউটিউবে বক্তব্যে। একটাবার চিন্তা করেছেন আপনার এই নিকৃষ্ট বক্তব্যের মধ্য দিয়ে আপনি যেমন একটা দলকে শুধুমাত্র নয় সমগ্র জাতিকে আপনি ব্যথিত করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এর মানে এই নয় যে আপনি সমালোচনা করতে পারবেন না, অবশ্যই পারবেন, কিন্তু সেই সমালোচনাটা হতে হবে ওই পাপিয়া সম্রাটদের মতো হলে হবে না। সেই সমালোচনাটা আপনার ওই যে আপনার এখন বিএনপির 2-1 নেতা আছে আমার দলেরই, সেই প্রিয় নেতা আপনার কি বলে ওই ফজলুর রহমান সাহেবের মতো হলে হবে না। সেই রকম আপনার
ওই যে চাঁপাইনবাবগঞ্জের হারুনের মতো পাপিয়ার মতো হলে হবে না, যে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামিক ধর্মীয় কালচারের বিরুদ্ধে তারা যেভাবে সরাসরি নেমেছে, এমনকি শেখ হাসিনার বিচার কন্টিনিউ করতে চায় হারুন সাহেবরা, এই যে যুদ্ধাপরাধী ইস্যুটা আবার সামনে আনছে, আমার কাছে এই তিনটে জিনিসের কেন জানি লিঙ্ক আপ মনে হচ্ছে। আওয়ামী লীগের সময়ের যুদ্ধাপরাধের তথ্য, ঠিক 5 তারিখের পরে আবার হারুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধাপরাধের তথ্য, আবার একই আপনাদের মুখে, ইলিয়াস সাহেবের মুখে এই যুদ্ধাপরাধীর ট্যাগ নতুন করে আনা, এবং সামনে আরো কিছু মানুষ হয়তো ইউটিউবাররা এগুলো নতুন করে আনবেন, এটাকে আমার লিঙ্ক আপ মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই তিনটেই মহাপরিকল্পনার অংশ। একটা 13 সালে ঘটানো হয়ে গিয়েছে, আরেকটা 5 তারিখের পরে বিএনপির 2-1 নেতার মাধ্যমে ঘটানো হচ্ছে, আরেকটা আপনাদের মাধ্যমে বলিয়ে জাতির কাছে এস্টাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশে যুদ্ধাপরাধী বলতে জামাত, দেশ বিরোধী বলতে জামাত, এবং জামাতই সবচেয়ে খারাপ লোক, এবং শফিক সাহেবের কারণে তার মাথার উপরে কাঁঠালটা ভেঙে তারপরে এই ষড়যন্ত্রে নেমেছেন। এটা আমার কাছে আজকের স্পষ্ট হচ্ছে। আপনারা নিশ্চিত যে এই কাজটি একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে করেছেন। আমি সে কারণে দলীয় ব্যক্তিদেরকে সবসময় বলতাম, ওই যে বিভিন্ন ভাঙচুর, আক্রমণ, ওই সময়গুলোতেও বুঝানোর চেষ্টা করতাম কৌশলে, যে রাজনীতিবিদরা যখন কোনো ঘোষণা দিবে তার আগে আপনারা আমাদের আরেকজনের কথায় নাচানাচি করবেন না। রাজনৈতিক ভাষা আর ব্যক্তিগত বক্তব্য এক হয় না। রাজনীতি যারা করে তারা বিভিন্ন সমীকরণ নিয়ে রাজনীতি করে, আর ব্যক্তিগত কথা যারা বলে তারা ব্যক্তিগতভাবে যা ইচ্ছে তাই বলতে পারে। কেন বলতাম? বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছিল বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আমাদের সহজ সরল মুসলমানরা এটা বোঝে না। আমি আপনাকে একটু তাকবীর দিয়ে দিলাম, আপনি লাভ দিয়ে আমাকে এত ভালোবাসা শুরু করলেন। আপনি যেই দল করেন ওই দলের আমিরের চাইতেও আপনি আমাকে ভালোবাসা শুরু করে দিলেন। এটাই আপনাদের পতনের মূল কারণ, যে আপনি যেই দল করেন, যেই সংগঠন করেন, সেই সংগঠনের একজন আমির পর্যন্ত আপনার কাছে একজন বেনামাজির কাছের চাইতে অপ্রিয় হয়ে যাচ্ছে। একজন ইমানদার ছাড়া, যে মুসলমানই না, তার কাছের চাইতে আপনার কাছে ওই আমির অপ্রিয় হয়ে যাচ্ছে। আপনি এখন বিশ্বাস করা শুরু করেন ওই রাস্তাঘাট থেকে উঠে আসা কিছু মানুষদেরকে, তাদের বক্তব্য শুনে শুনে আপনি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন, এখন আপনার ইমান নিয়েই টানাটানি বাজছে। আপনি এখন কার প্রতি রক্ষা করবেন? দুইটা সহজ প্রশ্ন। আপনার সামনে আপনার দলের আমির কিংবা চেয়ারম্যান দাঁড়িয়ে আছে, ওনার চরিত্র আপনার কাছে কেমন মনে হয়? সেইটা সত্য, নাকি আপনার কাছে ইলিয়াস সাহেব যেটা ভিডিওতে বলে দিয়েছেন সেইটা সত্য? যদি এই দুইটার মধ্যে আপনার কাছে প্রথমটা সত্য মনে হয় তাহলে আপনি সঠিক রাজনীতি করেন, আর দ্বিতীয়টা যদি আপনার মনে হয় তাহলে বুঝতে হবে আপনি রাজনীতি করেন না, আপনি বিস্ফোরা হিসাবে শুধুমাত্র ইউটিউবের ভাষণগুলো শোনার জন্য বসে আছেন, আর কিচ্ছু না। দাড়ি আছে, টুপি আছে, দল করে, নামাজ পড়ে, কালাম করে, দিন রাত দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কাজ করে যাচ্ছে, তাকে নিয়ে প্রশ্ন তুলবে, সেটা আপনার বিশ্বাসযোগ্য? মানে আপনি সন্দেহ পোষণ করা শুরু করে দিবেন, তার কোনো নির্দেশনা আপনার কাছে ভালো লাগবে না। ভালো লাগবে গিয়ে বিদেশ বসে, এমনও হতে পারে, আমি জানি না, আল্লাহ মালুম, ব্যক্তি জীবনে এমনও হতে পারে তাদের ব্যক্তিগত জায়গা থেকে এর চুল পরিমাণ ইবাদত কার্যক্রমের সাথে তাদের সম্পর্ক নাই, কিংবা এমনও ব্যক্তি হতে পারে যে আদতেই আপনার এত বেশি মুসলমান প্রিয়, আপনার প্রিয় হয়ে গেল, আপনার আনন্দের ব্যক্তি হয়ে গেল, কিন্তু লোকটা আদতেই আপনার ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত, আপনি সেটা বুঝতে পারলেন না। এটাই আপনাদের ক্ষতির কারণ। জানি না আমার এই কথাগুলো কার কাছে কতটুকু কিভাবে গ্রহণীয় হবে। সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। যদি সাবধান এবং সতর্কতা এবং আপনার নেতার প্রতি আনুগত্যের মাত্রা রেখে না পথ চলতে পারেন, আপনারা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে চরম খেসারতের শিকার হবেন। এবং আপনারা যাদেরকে তুলে এনেছেন, যাদেরকে আসমানে তুলেছেন, সেই আসমানওয়ালারাই আপনাদেরকে নামাবে। কারণ আসমানে যাকে তুলেছেন তাকে তো আপনি মানদণ্ডের জায়গা থেকে উঠান নাই, সে একজন এজেন্টকে আপনি তুলে। জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের লোকেরা করেছেন, এবং তারা যা লিখেছেন, এখানে লেখাগুলা পড়ার পরে আমার চক্ষু কপালে উঠে গিয়েছে, এবং আমার মনে হচ্ছে যে তাদের এই কমেন্টস গুলার উপরে আপনাদের সাথে শেয়ার করা দরকার। এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের গভীরতা থেকে, হৃদয় থেকে কন্দন এসে যেই ভিডিওটিতে কথা বলেছেন, সেখানে দেখতে পেলাম যে 23,000 টাকা, 23,800 টাকা বেতন পেয়ে 23,000 টাকা দিয়েছিলেন জামাতের কোনো একটি জায়গায় সহযোগিতা করতে। আর ওই 23,000 টাকার রিসিপ্টটা ছিল ওনার 21 টিভির অফিসের ডয়ারে। তিনি যখন 21 টিভির চেয়ারম্যান যখন গ্রেফতার হলেন, তখন আর উনি অফিসে যেতে পারেননি, সেই রিসিপ্টটি আনতে পারেননি। আর সেই রিসিপ্টটি উকিল পোদ্দার, সাংবাদিক উকিল পোদ্দার সেখান থেকে নিয়ে
ডিবি মনিরকে দিয়েছিলেন। আর এই কারণেই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই জামাত শিবির হয়েছেন। আর জামাত শিবির হওয়ার কারণে উনি বাংলাদেশ ছেড়ে আমেরিকাতে অবস্থান করছেন। ওনার উপরে যত জুলুম, টর্চারিং, নির্যাতন হয়েছে সবকিছু হয়েছে জামাতকে উনি সমর্থন করেন বলে। এই কথাগুলা কিন্তু ওনার ভিডিওতে, ওনার বক্তব্য থেকে আমরা স্পষ্ট হলাম। প্রিয় দর্শক, অনেক হৃদয়ে গভীরে ভালোবাসে জামাতকে উনি, আর গভীরে জামাতকে ভালোবাসার কারণে আজকে জামাতকে নিয়ে খুব কঠিন কথা, খুব শক্ত কথা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে কথা বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে। তিনি কিন্তু সকল জামাতকে নিয়ে বলেন নাই। আরেকটু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থাপনা করেছেন, যেই অনুষ্ঠানটিতে ছিলেন সন্তোষ শর্মা, কালবেলার সম্পাদক। এই সন্তোষ শর্মার বিরুদ্ধে ওনার কথা, এবং এই সন্তোষ শর্মা কতগুলা খুন খারাপি, অন্যায়, নির্যাতন, জুলুমের সাথে জড়িত, সেই কথা জামাতের আমির এত তাড়াতাড়ি ভুলে গেলেন কিভাবে? উনি স্মরণ করালেন, বারবার রাগে ক্ষোভে জামাতের আমিরকে বেশ কিছু কথা বলেছেন এখানে, কিন্তু সব কথার ফলে, সব কথার এন্ডে গিয়ে আমরা দেখলাম যে এই সাংবাদিক ইলিয়াস হোসেন জামাত শিবিরকে ভালোবাসেন, হয়তোবা উনি সমর্থন করেন, আর সমর্থন করার কারণে উনার উপরেও নির্যাতন এসেছে। এবং আগামী সংসদে, আগামী নির্বাচনে ভোট আসলে ভোট উনি কাকে দিবেন সবার সামনে উন্মুক্ত ভাবে উনি সবাইকে বলেছেন যে আমি জামাতকে দেব, আমি বিএনপিকে পছন্দ করি, কিন্তু তার চাইতে বেশি ভালো জামাত আমার কাছে। কারণ দেশের নির্যাতিত মানুষ, আলেম উলামা, ইসলামপন্থী মানুষদের পক্ষে ইলিয়াস হোসেনের মন। তাই ইসলামপন্থীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল হলো জামাত। সেই শক্তিশালী দল জামাতের পাশে উনি থাকবেন এবং জামাতকে ভোট দিবেন। এই কথা কিন্তু উনি উড্ড করেন নাই, ওনার ভিডিওতে বলেন নাই যে আমি জামাতকে ভোট দেব না। উনি বলেছেন যারা ভারত প্রেমী, ভারতকে তো করবে, তাদের বিরুদ্ধে আমার আজকের থেকে আন্দোলন শুরু হলো। এই আন্দোলন আমার থামবে না যতদিন পর্যন্ত আপনারা ভারত প্রেম ছাড়বেন না। প্রিয় দর্শক, এইখানে কোনো কথারই ওনার জবাব দেওয়া আমার পক্ষে তো সম্ভব না, বরঞ্চ ইলিয়াস হোসেন ভাইয়ের সম্পূর্ণ কথার সাথে একমত পোষণ করি আমি আজকে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আমি কথা বলবো ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিওতে কত মানুষ কমেন্টস করেছে, এই কমেন্টস থেকে আমি আপনাদের সাথে কমেন্টস পরে কথা বলবো। ৭,১০০ মানুষ এই পর্যন্ত কমেন্টস করেছেন। ১,২৯,২18 জন মানুষ গত ২ ঘন্টায় ওনার ভিডিওটা দেখেছেন। এখন ৭,১০০ কমেন্টস আমি আপনাদের কাছে তুলে ধরতে পারবো না। সবগুলা কমেন্টস পড়ার সময় আমার মনে হয় সারা রাত পড়লেও শেষ হবে না, কারণ নতুন করে আরো ৭,০০০ কমেন্টস দেখা যাবে ওখানে জমা হয়ে গিয়েছে। সে কারণে আমি কিছু কিছু মানুষের কমেন্টস পড়ে কমেন্টস গুলা বিশ্লেষণ করব ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিও থেকে। কি কারণে করব? যে এই কমেন্টস গুলা পড়লেই আমার বক্তব্য পরিষ্কার হয়ে যাবে, কারণ এই কমেন্টস এর সাথে আমি একমত, আপনারা একমত কিনা আপনারা আবার কেটিভি 24 এর এই লাইভে কমেন্টসে আপনারা লিখবেন। আমি এখন চলে যাচ্ছি ইলিয়াস ভাইয়ের ভিডিওর কমেন্ট সেকশনে, সেখানে আমি কমেন্টস পড়ব। কমেন্টসের পরে আমি দেখব আপনারা কি কমেন্টস আমাদের এখানে লিখছেন, সেটাও আমি পরে শোনাবো। আমি সর্বপ্রথম কমেন্টসটা পড়ছি এমডি আবু মুনাফ। ইলিয়াস ভাইয়ের কথাই যুক্তি আছে, ২-১ জন খারাপ মানুষের জন্য পুরো দল গালি দেওয়া ঠিক হবে না, কারণ জামাতে ইসলামীতে বেশিরভাগ মানুষ খাঁটি দেশপ্রেমী। ধন্যবাদ ইলিয়াস ভাইকে। এরপরের কমেন্টসটি লিখছেন আল আরাব অফিসিয়াল। আমি একজন জামাতের সক্রিয় কর্মী হয়ে বলছি, দেশের পক্ষে ইলিয়াস ভাইয়ের এই বক্তব্যের সাথে একমত পোষণ করছি।
আশা করছি জামাত শিবিরের নেতাকর্মীরা আমার এই কমেন্টস গুলা শুনবেন এবং শোনার পরে আপনারা আপনাদের আমির, নায়েবে আমির কাছে, শীর্ষ নেতাদের কাছে পৌঁছাবেন। এখানে লিখেছেন আমি একজন শিবিরের সাথী, কিন্তু ইলিয়াস ভাই আপনার কথায় আমি 100 ভাগ একমত। জামাত ইসলামীকে নিয়ে স্পষ্ট কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আরেকজন লিখেছে এমডি মুসাম্মেল, আলহামদুলিল্লাহ আমি জামাতের রুকন এবং একটা ইউনিয়নের সেক্রেটারি, তারপরও আপনার গঠনমূলক সমালোচনা পছন্দ করি, যাতে জামাতের এই ভুল আর না করে। সেলুট ভাই আপনাকে। আরেকজন লিখছেন শিহাব, আমি ছাত্র শিবিরের একজন সাথী হিসাবে আপনার সমালোচনাকে সাধুবাদ জানাই। এরপরে লিখেছেন আলী, লিখেছেন জামাত যদি লজ্জা থাকে তাহলে আজকের পর থেকে আর কোনোদিন এই ভুলগুলো করবে না। আমি নিজেও জামাতের সাপোর্ট করি, কিন্তু দালালি করতে পারবো না। আশা করি তারা ঠিক হয়ে যাবে। জামাত ইসলামী জিন্দাবাদ। মনিরুল ইসলাম লিখেছে জামাত ইসলামীর জন্য গঠনমূলক সমালোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ। এরপরে লিখেছে মিনহাজ, লিখেছে মনের কষ্ট দুঃখ প্রকাশ করলো প্রকৃত দেশপ্রেমিক, শুভকামনা রইল আপনার জন্য প্রিয় ভাই। তারপরে মোবিল লিখেছে ইলিয়াস ভাই আপনি যে কথা বলেছেন জামাতের বিষয়ে, আপনার চোখের দিকে তাকিয়ে ভাই কান্না রাখতে পারলাম না। প্রিয় ভাই আপনি দেশকে অনেক ভালোবাসেন। সেলুট আপনাকে, সেলুট। আল্লাহ আপনাকে মনের কথাগুলা কবুল করুক। আল্লাহ আপনার মনের কথাগুলা কবুল করুক। এমডি ফয়সাল লিখেছে অনেক কষ্টের পর ইলিয়াস ভাইয়ের মুখ খুলেছেন। ইলিয়াস ভাইয়ের বক্তব্য আমি 100 ভাগ সমর্থন করি। আপনারা কারা কি লিখছেন আমি একটু এখান থেকে পড়ি। জিয়াউল রানা লিখেছেন ইলিয়াস ভাই আপনাকে জামাতের বিরুদ্ধে যে ভিডিও করেছেন এই ভিডিওতে কোনো প্রমাণ নেই। সন্তোষ শর্মা যে রয়ের এজেন্ট, তার প্রমাণ জামাতকে জামাতে আজকে সাহেব অফিসার করছেন। আচ্ছা, এই ভাই প্রতিবাদ করেছে ইলিয়াস ভাইয়ের। আচ্ছা, আরেকটা ফুয়াদ লিখেছে খুব অসুস্থ, দোয়া রইল, দোয়া চাই। ফুয়াদের জন্য আমরা দোয়া করি। ফুয়াদ ছোট মানুষ, 15 বছর বয়স, সে আমাদের এখানে বক্তা। ফুয়াদের জন্য দোয়া রইল। আচ্ছা, পরীক্ষা চলতেছে, কেমন আছেন আঙ্কেল, দোয়া চাই। ফুয়াদি আবার লিখেছে। আরেকজন লিখেছে সৈয়দ মাসুক পীরজাদা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের গঠনমূলক প্রশ্নগুলো পড়বো, আর এখানে যারা প্রশ্ন লিখেছে ইলিয়াস ভাইয়ের এখানে আমি এখান থেকে কিছু প্রশ্ন পড়ছি। একজন লিখেছেন একজন শিবিরের সাবেক সাথী হিসাবে আমি বলছি হবে এখানে বলছি আপনার গঠনমূলক সমালোচনা আমি পূর্ণ সমর্থন করছি। এভাবে জামাত শিবিরের ভুলগুলো ধরিয়ে দেন। ধন্যবাদ ভাই। এখানে আরেকজন লিখেছে আপনি রিয়েল বিপ্লবী, রিয়েল দেশপ্রেমী। হ্যাঁ দেশপ্রেমী, আপনাকে জানাই সালাম। ইলিয়াস ভাই। আরেকজন লিখেছেন আমি নামগুলা পড়বো না, কারণ ইউটিউবে নামগুলা একেবারেই ছোট করে একসাথে লেখা আছে, এই জন্য আমি কমেন্টস গুলা আমি পড়ে নেই, তাহলে একটু সময় কম লাগবে, আপনারা বুঝতে পারবেন কমেন্টস গুলা কি আছে এখানে। ইলিয়াস ভাই বুঝতে পারছি আপনার মনের কষ্ট, কথাগুলো বলেছেন জামাতের বোঝা উচিত এই সমস্ত কাজ এড়িয়ে চলতে হবে। এখানে যারা লিখেছেন আমি এখান থেকে আমার স্ক্রিন থেকে পড়ছি। আবু মিয়া লিখেছেন ধন্যবাদ, ধন্যবাদ জামাত ইসলামীকে ধন্যবাদ, এগিয়ে যাও। জসিম উদ্দিন লিখেছে জামাত ইসলামী আওয়ামী লীগ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দালাল হিসাবে কাজ করছে। জাকির লিখেছে আলহামদুলিল্লাহ ইলিয়াস ভাই সত্যি বলেছেন। এমদাদুল হক লিখেছে ইলিয়াস হোসেন মাদকাসক্ত। এটার জবাব আপনারা লিখবেন, যারা কমেন্টসে আছেন তারা লিখবেন ইলিয়াস হোসেন আসলে কি মাদকাসক্ত কিনা। আমি জানি, আমার জানা মতে ইলিয়াস ভাই মাদক ব্যবহার সেবন করেন না, উনি সিগারেটও খান না আমার জানা মতে। তবে উনি আমেরিকাতে, আমি ইউকেতে। আটলান্টিকের পশ্চিম পারে উনি, আমি আটলান্টিকের পূর্ব পারে, যার জন্য ওনার সাথে আমার দেখা হয় নাই, এই কারণে আমি জানি না
যে উনি সিগারেট খান কিনা, কিন্তু আমি যতটুকু বিলিভ করি যে উনি সিগারেটও খান না, যার কারণে মাদক খাওয়ার প্রশ্নই ওঠে না আমি মনে করি। আপনারা কি মনে করেন আপনারা লিখবেন। জসিমউদ্দিন লিখেছে সাংবাদিক ইলিয়াস এবং ডাক্তার পিনাকি দাতা বাংলাদেশের গর্ব। রাইট, আই স্যালুট জসিমউদ্দিনকে। আচ্ছা, জুয়েল রানা লিখেছে আমি বলি ইলিয়াস ভাইকে একটা ভিডিও বানান, অনুরোধ করলাম, সেখানে প্রমাণ দিতে হবে। আচ্ছা, উনি প্রমাণ চেয়েছেন জুয়েল, আশা করি ইলিয়াস ভাই এই বিষয়গুলা উনার কমেন্টসও দেখবে। এখানে ইসমাইল লিখেছে ভাই ইলিয়াসকে চিনতে জামাত ইসলামীকে চিনাইছেন? আচ্ছা, বুঝলাম না, আমি প্রশ্নটা আমি বুঝি নাই ভাইয়ের। আচ্ছা, এম জে নুমান লিখেছে ইলিয়াস ভাইয়ের বক্তব্য পুরোপুরি এক হতে পারলাম না। পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসাবে উনি এসেছেন, হিন্দুদের প্রশ্ন করা উচিত ওনারা কেন তাকে এখন এ পদে রেখেছেন, বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত। আচ্ছা, জসিমউদ্দিন লিখেছে যে বলে ইলিয়াস মাদকাসক্ত ব্যক্তি, পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। জসিমউদ্দিন আবার বেশি কররা হয়ে গেছেন। আমিনুল ইসলাম লিখেছে ভাই ইলিয়াস হোসেন একজন দেশপ্রেমিক ভদ্রলোক, আর জামাত ভারতের খপ্পরে পড়েছে 100% সঠিক। এমডি হেলাল লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় মাসুক ভাই কেমন আছেন? আসিফ নজরুল সরাতে হবে, এই একজন ভারতের দালাল। আমরা সাবজেক্টটা চেঞ্জ না করি প্রিয় ভাইরা, আজকে আসিফ নজরুলের সাবজেক্ট না, সাবজেক্ট জামাত আর সাংবাদিক ইলিয়াস হোসেন। সাথে আসবে আমাদের ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যেহেতু এইখানে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, তারপরে ডক্টর কনক সারোয়ার, এম রহমান মাসুম ভাই, নায়েব আলী ভাই, আমি, ফেস দ্য পিপুল, সবাই আমরা একই সাথে যুদ্ধ করেছি। তাই ফেস দ্য পিপুলের সাগর ভাই অনেক কাজ করেছেন, তাই আমরা একে অপরের বিরুদ্ধে বলতে পারবো না, কারণ আমরা সবাই এক মাঠের যোদ্ধা, 24-এর আন্দোলনের অংশীদার। আচ্ছা, এখানে হেলাল লেগেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এটা চলে গেছে। এরপরে আশরাফুর রহমান লেগেছে ভাই ইলিয়াস ভাইয়ের মতো মানুষ হতে পারে না, সে ভুল ধরিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, ভুল ধরিয়ে দিয়েছে। এরপরে দেখছি এখানে লেগেছে নুমান লেগেছে ইলিয়াস ভাইকে চাঁদাবাজ দখলবাজ নিয়ে একটা ভিডিও বানাতে বলুন। আচ্ছা, জসিমউদ্দিন আবার লেগেছে ইলিয়াস ভাই পিনাকি দাদা শতভাগ দেশপ্রেমিক, বাংলাদেশের রত্ন। ইসমাইল হোসেন লেগেছে ইলিয়াস জামাতের উপর মিথ্যা আরোপ করেছে, যে ব্যক্তি কারো প্রতি মিথ্যা অভিযোগ আনে অথচ প্রমাণ করতে পারে না, মহান আল্লাহ তার জন্য দুজকের শাস্তি নির্ধারণ করেছে। মুসলিম শরীফ, মানে মুসলিম শরীফের হাদিস বলছেন ভাই। এরপরে জুয়েল রানা লিখেছে জামাত ভারতের খপ্পরে আজীবনও পড়বে না, জামাত তাকে দাওয়াত দিয়ে ভুল করেছিল, এটা সত্য, তার মানে এই না জামাত ভারতের খপ্পরে পড়েছে, যারা এটা বলবে তারা বেশি বাড়াবাড়ি করতেছে। আবু মিয়া লিখেছে ইলিয়াস ভাই মাওলানা কুরআনের কথা কি যে বলবি সে এমপিরা জাপারা পরে বিষয়ে আপনি একটু কথা বলার অনুরোধ করছি। আমি ভালো করে বুঝি নাই আপনার কমেন্টসটা ভাইয়া। আচ্ছা, তাওহিদ ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম। তাজবি আহমেদ, হ্যাঁ, আওয়ামী লীগ যতদিন দল হিসাবে থাকবে, এত অপকর্ম করার পর ততদিন বাংলাদেশ থেকে শান্তি ফিরে আসবে না, বাংলাদেশ শান্তি ফিরে আসবে না। সাইফুর ইয়াসমিন লিখেছে ইলিয়াস ভালো, কিন্তু চিন্তা ভাবনা না করেই কমেন্টস করে ইলিয়াস ধৈর্যশীল হওয়ার জন্য দোয়া করলাম। জাকির লিখেছে ইলিয়াস ভাইকে টাকা দিয়ে কিনা যায় না। রাইট, ইলিয়াস ভাইকে টাকা দিয়ে কিনা যাবে না, কারণ তারেক রহমান সাহেব টাকা পাঠিয়েছিলেন ইঞ্জিনিয়ার ইশরাককে দিয়ে, উনি সেই টাকা রাখেন নাই। যখন ইলিয়াস ভাই দুঃসময় ছিল, খারাপ সময় ছিল, তারেক রহমান সাহেব ভালো ভেবেই পাঠিয়েছিলেন যে ইলিয়াসকে কিছু টাকা দিও ইশরাক, যে ইলিয়াস জানি চলাফেরা করতে পারে, সংসার চালাতে পারে, নতুন তখন যখন আমেরিকায় গিয়েছিলেন তখন। প্রিয় দর্শক, এরপরে আমি দেখি কিছু কমেন্টস। সুন্দর বলেছেন ইলিয়াস ভাই, আপনার কষ্টটা সত্যি অনুভব করলাম মন থেকে, ভারতের বিরুদ্ধে কে দাঁড়াবে এখন? তারপরে আরে
একজন জাফর লিখেছে, ইলিয়াস ভাইকে জামাতের তৃণমূলের কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ। দেশের জন্য জামাতকে সোজা থাকতে হবে, ক্লিন থাকতে হবে। এমডি হেলাল লিখেছে, আগে জানতাম ইলিয়াস ভাই জামাতের প্রোডাক্ট, কিন্তু আজকে আমার কাছে পরিষ্কার হয়ে গেল ইলিয়াস ভাই আপনি কোনো রাজনৈতিক দলের নয়, আপনি একজন সত্যিকারের দেশপ্রেমিক সাংবাদিক, যিনি সব সময় ন্যায়ের পক্ষে কথা বলেন, দেশের পক্ষে কথা বলেন। তারপরে আরেকজন লেগেছে, মাহবুব লেগেছে, একজন জামাতের কর্মী হিসাবে বলবো গঠনমূলক আলোচনা জামাতের জন্য অনেক কিছু শিক্ষার আছে। তারপরে আরেকজন লেগেছে, আরাফাত লেগেছে, ইলিয়াস ভাই জামাতের ভালো চাচ্ছে, আমরা ভারতের গোলাম মুক্ত জামাত চাই। তারপরে মশহুল লিখেছে, আলহামদুলিল্লাহ এদেশে সত্যিকারের দেশপ্রেমিক ইলিয়াস ভাই জিন্দাবাদ। জুবাইর লিখেছে, রয়ের দালালি করলে বাংলাদেশে জায়গায় কোনো ঠাঁই নাই তাদের। আওয়ার লাইফ লিখেছে, আমি ছোটবেলা থেকেই বংশগত জামাতের সাপোর্ট, কিন্তু গত 2 দিন আগে জামাতের সমাবেশে সন্তোষ শর্মাকে দেখে বিস্মিত হয়েছি এবং ঘৃণায় কান্না করছি। জামাতের এই অতি ভালোবাসা, অতি সহজ সরলতা, ভালোবাসা, অতি আবেগী নেতাদের জন্য আমরা জনগণ আবার হারিয়ে যাব। কাল সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু এই সন্তোষ শর্মাকে বিশ্বাস করা যায় না, এটাই চূড়ান্ত বাস্তব। প্রিয় দর্শক, আপনাদের কমেন্টস নিয়ে আজকের আমার পর্ব। আমি শেষের দিকে কয়েকজন দর্শককে সুযোগ দেব কথা বলার জন্য। আমি এখন কমেন্টস কিছু আরো পড়ছি। আমাদের স্ক্রিনে কে কি লিখেছেন, এখানে একজন লিখেছে, হেলাল লিখেছে, প্রিয় মাসুক ভাই সবাইকে, আচ্ছা চলে গেছে, ওনার ইয়েটা পড়তে পারি না। রুবেল মিয়া লিখেছে, মাসুদ মনে হচ্ছে সেই কথা জামাত কি মান, আমি আপনার লেখাগুলো একসাথে হয়ে গেছে, বুঝতে পারি নাই। আবার দেখছি ইলিয়াস ভাইকে ধন্যবাদ দিয়েছে রিহান। আচ্ছা, এরপরে ফয়জুলকের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ শুনেছেন, শুনে আপনি মন্তব্য করবেন। তবে আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত পর্যালোচনা আমি করব। সাংবাদিক ইলিয়াস হোসেন এমন একজন ব্যক্তি, তার বিভিন্ন কথা, বিভিন্ন নিউজ বা বিভিন্ন প্রতিবেদন থেকে যেটা বুঝতে পেরেছি, তিনি একজন কঠোর আওয়ামী বিরোধী, ভারত বিরোধী। তিনি বাংলাদেশের ভিতরে ভারতীয় আধিপত্য বিস্তার করে বা ভারতীয় আধিপত্য লালন করে এবং ভারতের সে সমস্ত নোংরা রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় এমন ব্যক্তিদেরকে তিনি চরমভাবে ঘৃণা করেন। আর এটাই তার, আমি মনে করি, সবচেয়ে বড় লক্ষ্য এবং তার উদ্দেশ্য। সেরই ধারাবাহিকতা যখন জামাত ইসলাম, যাদেরকে মানুষ বিশ্বাস করে, যাদেরকে মানুষ মনে করে তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেই জামাত ইসলাম যখন ভারতীয় একজন এজেন্টকে তাদের অনুষ্ঠানে দাওয়াত করে সম্মানিত করে, তখন বাংলাদেশের শুধু ইলিয়াস হুসাইন আমি মনে করি ধর্মপান অনেক মুসলমানই তাদের অন্তরে আঘাত পায় এবং তারা মনে করে সত্যিকার অর্থে কি জামাত ইসলাম আছে, নাকি তারা অন্য কারো কাছে বিক্রি হয়ে গিয়েছে। ঠিক ইলিয়াস হুসাইনের একই অবস্থা, তিনিও মনে করতেন এই অবস্থা। কিন্তু যখন দেখলেন সন্তোষ শর্মা একটা প্রমাণিত ভারতীয় এজেন্ট, গুম হওয়া ব্যক্তিদের পিছনে যিনি কাজ করতেন এবং প্রশাসন, আত্মীয় স্বজন যদি না জানতেন তিনি কোথায় আছেন, এই সন্তোষ শর্মারা জানতেন ওই গুম হওয়া ব্যক্তি কোথায় আছেন। এমন একজন পরীক্ষিত প্রমাণিত ব্যক্তিকে ভারতীয় এজেন্টকে যখন এই জামাত ইসলাম দাওয়াত করে, তখন কিন্তু প্রশ্ন উঠতেই পারে। হয়তোবা সাংবাদিক ইলিয়াস একটু বেশি বলে ফেলেছেন, কিন্তু বেশি আসলে বলা উচিত হয়েছে কিনা আমি সেটা বলবো না। সাংবাদিক ইলিয়াস যে বলেছেন এটা তার আবেগ ভালোবাসা থেকে এবং জামাত ইসলামের প্রতি ক্ষিপ্ত হয়ে, এটা স্পষ্ট। কিন্তু কারো যারা প্রভাবিত এবং কারো টাকা খেয়ে এবং কারোকে সহযোগিতা করার জন্য ইলিয়াস হোসেন কথাগুলো বলেছেন, এটা আমি কখনোই বিশ্বাস করতে পারবো না, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। কারণ ইলিয়াস হোসেনকে দীর্ঘদিন যাবৎ চিনি। তিনি যদি কারো কাছে আপোষ করতেন, টাকার কাছে, ক্ষমতার কাছে আপোষ হতেন, তাহলে হয়তোবা বাংলাদেশের আওয়ামী লীগ আমলে তিনি অনেক বড় কিছু হতে পারতেন এবং কিছু করতে পারবেন। নিউ ইয়র্কে হয়তোবা কয়েকটা বাড়ি গাড়িও থাকতো। কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেনের সেটা নেই। তার মানে স্পষ্ট সাংবাদিক ইলিয়াস বিক্রি হয়ে নয়, জামাত ইসলামের যে বর্তমান কর্মকাণ্ড এবং জামাত ইসলামের বর্তমান যে পরিস্থিতি সেগুলো বিবেচনা করে তিনি কথা বলেছেন। আর তার এই কথা তো শুধু তার কথা নয়, আমার মতো বাংলাদেশে আরো অনেক জামাত ইসলামের সমর্থন, যারা সাধারণ সমর্থন, তাদেরও এত কথা যে আসলেও কি জামাত ইসলাম আছে।